আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের পর্যায় সারণী রসায়নের চ্যাপ্টার 4 অধ্যায়টা শেষ করে দেব। তো এই ক্লাসটিকে ২ থেকে ৩ টি ক্লাস নেব আমি। ২ থেকে ৩ টি ক্লাসে শেষ করে দেব। তো এখানে কিছু প্রথমে বেসিক আলোচনা রয়েছে যেগুলো করতে হবে এবং তোমাদেরকে এমন কিছু টেকনিক দিব যেগুলো দিয়ে তুমি পর্যায় সারণীর মৌলগুলোকে খুব সহজে মনে রাখতে পারবে। তো চলো বেশি কথা না বেরিয়ে ক্লাসে যাওয়া যাক। তো প্রথমে আছে আমাদের বেসিক আলোচনা যে এই অধ্যায়ে আমরা কি কি জানবো। তো এই অধ্যায়ে জানবো আমরা পর্যায় সারণীর ইতিহাস, আধুনিক পর্যায় সারণীর গঠন, পর্যায় ও গ্রুপ, মৌলের অবস্থান ও ইলেকট্রন বিন্যাস, পর্যায়বৃত্ত ধর্ম, ধাতু ও অধাতু এবং উপধাতু। তো এই ক্লাসে আমরা আলোচনা করব প্রথম ১ নম্বর পর্যায় সারণীর ইতিহাস ও বিকাশ, আধুনিক পর্যায় সারণী গঠন, পর্যায় ও গ্রুপ, মৌলের অবস্থান ও ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলগুলোর অবস্থান নির্ণয়। তো প্রথমে আমরা দেখি যে ইতিহাসে কি রয়েছে, পর্যায় সারণীর ইতিহাস। তো তোমরা যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। তিনি ১৭৮৯ সালে মৌলসমূহকে ধাতু ও অধাতু দুই ভাগে ভাগ করেন। ল্যাভোইসিয়ের সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তা ভাবনা শুরু হয়, যেন একই ধরনের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে ভাগ থাকে। অর্থাৎ ১৭৮৯ সালে ল্যাভোইসিয়ের সময় থেকেই পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, কারণ প্রত্যেক মৌলগুলোর ধর্ম কিন্তু একই নয়। প্রত্যেকটি মৌলের ধর্ম ভিন্ন ভিন্ন রয়েছে। এজন্য কোন মৌলের সাথে কোন মৌলের ধর্মে মিল রয়েছে সেটাকে মাথায় রেখে তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো পরবর্তীতে আছে আমাদের বিজ্ঞানী ডুবেরিনার। ইনি হচ্ছেন বিজ্ঞানী ডুবেরিনার। তো তিনি 1829 সালে লক্ষ্য করলেন 3টে করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। মানে 3টি করে মৌলিক পদার্থ, প্রথম 1, 2, 3 এভাবে 3টি করে মৌলিক পদার্থ একই ধরনের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল সাজান। অর্থাৎ তিনি পারমাণবিক সংখ্যা নয়, তিনি পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল সাজিয়েছেন। এরপর তিনি লক্ষ্য করলেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে ডুবেরিনারের ত্রয়ী সূত্র বলা হয়। অর্থাৎ দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। অর্থাৎ প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগ করার পরে তাকে অর্ধেক করলে এই দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি হয়। একে ডুবেরিনারের ত্রয়ী সূত্র বলা হয়। তো আমরা এটাকে আরো ভালোভাবে সহজভাবে বুঝি। তো আমরা 3টা মৌল নেই। প্রথমে নিয়ে হচ্ছে ক্লোরিন, তারপর নিয়ে হচ্ছে ব্রোমিন, তারপর নিলাম আয়োডিন। তো আমরা তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা জানি যে 35.5। ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 80 আর আয়োডিনের পারমাণবিক সংখ্যা 127। তো আমার সূত্রে কি বলা হয়েছে যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর আছে 80। তো প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। তার মানে আমাদের এই ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভর যোগ করতে হবে।
তো এই দুটো যোগ করেই দেখি কি আসে আমাদের। এই দুটো যোগ করলে দেখি কি আসে, যেমন 35.5 যোগ যোগ কত 127, এটাকে যোগ করলাম এবং বলছে কি তাই যোগ ফলের অর্ধেক, তার মানে কি এটি যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার অর্ধেক বের হবে। তাহলে এই দুটো যোগ করলে আসতেছে আমার কত আসতেছে কত 162.5। তো একে 2 দিয়ে ভাগ করলে আসতেছে কত 81.5। তো এর মানে কি বুঝলাম আমরা, যে এখানে যেহেতু 81 আসছে, 81.5 আসছে, তাহলে আমরা জানি কি ব্রোমিনের পারমাণবিক ভর হচ্ছে 80। ঠিক সেম এখানেও তাই বলা হয়েছে যে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। তার মানে কি এই যে আমরা দুইটা যোগ করলাম, এই দুইটার যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। তাহলে যোগফলের অর্ধেক আসছে কত 81.5। তাহলে আমাদের ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 80, তাহলে কাছাকাছি না? দুটো কিন্তু কাছাকাছি, প্রায় কাছাকাছি রয়েছে। তাহলে কি সূত্র ঠিক আছে। তো নিচে দেখো যে বিজ্ঞানী ডুবেরিনার ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে, যে ডুবেরিনার এভাবে আসতে পারে যে ডুবেরিনার প্রথম কোন 3টি মৌলকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেছেন। তখন তোমার দিতে হবে ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী লেসনে যাই। পরবর্তীতে আছে আমাদের বিজ্ঞানী নিউল্যান্ডস। আচ্ছা, ইনি হচ্ছেন বিজ্ঞানী নিউল্যান্ডস। তো তিনি 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের তিনি 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ডস অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী বলা হয় যে মৌল সমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এর মানে কি বুঝতে পারছো তোমরা, যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভর অর্থাৎ পারমাণবিক সংখ্যা নয়, পারমাণবিক ভরের কথা বলছি, তাহলে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়। তার মানে কি পারমাণবিক ভর দ্বারাই ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম অর্থাৎ প্রথম একটি মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এর মানে হচ্ছে তোমার যে প্রথম একটি মৌল সেখান থেকে অষ্টম মৌল পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, তার মধ্যে প্রথম থেকে অষ্টম মৌল দুইটার মৌলের ধর্ম প্রায় মিলে যায়। ঠিক আছে, তাহলে প্রায় মিলে যায়, এটাই বলছে। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে। অনেক সময় খ নাম্বার অথবা ক নাম্বারে দিয়ে দেয় যে নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি লিখো। ঠিক আছে, তো আশা করি তোমরা পারবে। তো পরবর্তীতে আছে আমাদের বিজ্ঞানী মেন্ডেলিভ। ইনি হচ্ছেন বিজ্ঞানী মেন্ডেলিভ। তো তিনি 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। অর্থাৎ পর্যায় সারণীতে যে কয়টি মৌল ছিল, প্রত্যেকটি মৌলের ধর্ম পর্যালোচনা করে তিনি একটি পর্যায়ের সূত্র প্রদান করেন।
সেই সূত্রটি এমন ছিল যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে তার মানে কি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে তাদের ধর্মও পরিবর্তন হয়। ঠিক আছে, তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ও রাসায়নিক ধর্ম দুইটাই পরিবর্তিত হয়। ঠিক আছে, এখন এটা ছিল তখনকার পর্যায় সারণীর পর্যায় সূত্র। ঠিক আছে, কিন্তু বর্তমানে আরেকটি পর্যায় সূত্র লেখা হয় এভাবে যে এখানে তোমরা যে ভর শব্দটা দেখতে পাচ্ছ, এই যে এখানে আশা করি দেখতে পাচ্ছ, এখানে ভর শব্দটা যে দেখতে পাচ্ছ এর পরিবর্তে দেওয়া হয় এখন যে সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। এর মানে কি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। একে বলা হয় পর্যায় সারণীর আধুনিক সূত্র। ঠিক আছে, তাহলে তোমরা পরীক্ষায় আসতে পারে এভাবে যে পর্যায় সারণীর আধুনিক সূত্রটি লিখো, তখন এই ভরের জায়গায় শুধু সংখ্যাটা বসিয়ে দিলেই আধুনিক পর্যায় সারণীর সূত্র হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরা পরের লেসনে যাই, আশা করি বুঝতে পারছো। এটা পরে আছে আমাদের কি যে পর্যায় সারণীর গঠন, আধুনিক পর্যায় সারণীর গঠন। ঠিক আছে, তো এখানে তোমরা জানো, আশা করি এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে কি এক একটা গ্রুপ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক একটা খাড়া লাইন যেগুলো এগুলো হচ্ছে গ্রুপ। আর এইভাবে যে সারিগুলো আছে এগুলো হচ্ছে কি পর্যায়। ঠিক আছে, তো এখানে আছে মোট কতটি গ্রুপ? এখানে আছে মোট আছে কি 18টি গ্রুপ এবং 7টি পর্যায়। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 7টি পর্যায় আছে এবং 18টি গ্রুপ আছে। তো এটা তোমাদেরকে এর যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, তো আমাদের সেই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তো আমরা একটু বইয়ের ভিতরে যাই, তো আমরা বইয়ে যাই যে দেখো এখানে পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় এবং 18টি খাড়া স্তম্ভ রয়েছে অথবা গ্রুপ রয়েছে। বি নাম্বারে রয়েছে প্রতিটি পর্যায় বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে 18 পর্যন্ত বিস্তৃত। মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 ও 7 পর্যায়ের অংশ। এখানে কি তোমরা বুঝতে পারছো? এখানে আমরা যে দেখছিলাম পর্যায় সারণীতে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি দুটি মৌল রয়েছে সবার নিচে, সেগুলো আসলে 6 এবং 7 পর্যায়ের মৌল। তো এটা মনে রাখবা, নৈর্বৃত্তিকে আসতে পারে, তবে বেশি ইম্পর্টেন্ট নয়। আসতে পারে যে 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ের মৌলগুলো কি কি, বা তাদেরকে কি বলা হয়, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল। তো ডি নাম্বারে যে পর্যায়গুলো রয়েছে এবং পর্যায়গুলোতে কয়টি করে মৌল রয়েছে, এগুলো বেশিরভাগ সময় নৈর্বৃত্তিকে আসে, এমসিকিউতে আসে যে 1 নম্বর পর্যায়ে কতটি মৌল রয়েছে, 4 নম্বর পর্যায়ে কতটি মৌল রয়েছে। তো এগুলো তোমরা একটু পড়ে নিবা, মুখস্থ করে নিবা। এগুলো আসলে শর্টকাট রাখার কোনো টেকনিক নাই, তোমরা আসলে নিজে নিজে পড়ে নিবা। তো এগুলো একটু রিডিং পড়ে নিবা। হ্যাঁ, এগুলো দেখানোর কিছু নাই। তো আমরা ব্ল্যাকবোর্ডে ফিরে যাই। তো দেখলে তো যে পর্যায় সারণী এই যেগুলো হচ্ছে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল, নিচের এই লাইনগুলো। যে এটা হচ্ছে 6 নম্বর পর্যায়ের মৌল এবং এটা হচ্ছে 7 নম্বর পর্যায়ের সারি, যে এটা হচ্ছে ল্যান্থানাইট এবং এটা হচ্ছে অ্যাক্টিনাইট সারির মৌল।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো পরবর্তীতে আমরা যাই যে এখন আমাদের মূল পড়া চলে আসছে। তো পর্যায় সারণীতে অনেকগুলো মৌল রয়েছে, প্রায় কতটি? প্রায় রয়েছে কতটি? 118টি, তাই না? 118টি মৌল রয়েছে। তো এতগুলো মৌল আমাদের মুখস্থ রাখা আদৌ সম্ভব নয়। তবে তোমাদের এসএসসিতে চলার জন্য আশা করি যে সর্বমোট 30টি মৌল শিখলেই তোমাদের এসএসসির সময়টা পার হয়ে যাবে বা এসএসসি তুমি পার করতে পারবে। তো তুমি যদি আরো মুখস্থ করতে চাও বেশি, সর্বোচ্চ তাহলে 50টি পর্যন্ত মুখস্থ করতে পারো। এর বেশি আসলে করার কোনো প্রয়োজন নেই, যদি করতে চাও আর কি। তো আমি এখানে 30টি মৌলের শর্টকাট নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো আসলে এটা আসলে কাজ করে কিনা। তোমরা এভাবে পড়তে পারো যে হা হিলে, দাঁড়াও একটু মার্ক করি, যেমন হা হিলে বেবু কানা অফলনি সুমা আ সিফসা ক্লো আ পকে। তুমি এভাবে মনে রাখবা যে হা হিলি বেবু কানা অফলনি সুমা আ সিফসা ক্লো আ পকে। শুনতে একটু অন্যরকম শোনা গেলেও এটা আসলে খুবই কার্যকরী। আমার লাইফে আমি এভাবেই মনে রাখছি। তো তোমার ইচ্ছা তুমি আরো ভালো করে মনে রাখতে পারো কিনা সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এটা তুমি দেখতে পারো, এখানে আসলে উপকার হবে। তো তুমি এটা দেখতে পারো যে আমি বলে দেই, হাতে হচ্ছে কি, হাতে হচ্ছে হাইড্রোজেন, হিতে হচ্ছে কি হিলিয়াম, লিতে হচ্ছে লিথিয়াম, বিতে হচ্ছে বেরিয়াম, বুতে হচ্ছে কি বিতে হচ্ছে বোরন, কাতে হচ্ছে কি কার্বন, নাতে হচ্ছে নাইট্রোজেন, অতে হচ্ছে কি অক্সিজেন, ফ্লোতে হচ্ছে কি ফ্লোরিন, নিতে হচ্ছে সরি নিতে হচ্ছে নিয়ন, সুতে হচ্ছে কি সুতে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম, মেতে হচ্ছে ম্যাঙ্গানিজ, আতে হচ্ছে এতে হচ্ছে কি অ্যালুমিনিয়াম, সিতে হচ্ছে সরি সিতে হচ্ছে সিলিকন, এফতে হচ্ছে ফসফরাস, সাথে হচ্ছে কি সালফার, ক্লোতে হচ্ছে ক্লোরিন, আতে হচ্ছে কি আর্গন, পিতে হচ্ছে পটাশিয়াম, কেতে হচ্ছে ক্যালসিয়াম। তো তোমরা আসলে এভাবে মনে রাখতে পারো। এভাবে মনে রাখলে আশা করি তোমরা ভুলবে না কখনো। তো নিচেরটা দেখো যে এটা আরো সোজা, যে স্কুলটি ভাঙায় চেয়ারম্যান ফের চেয়ারম্যান ফের কাউন্সিল নিয়ে নিয়ে কুটে যান। তুমি একদমই মনে রাখতে পারো এইভাবে যে স্কুলটি ভাঙায় চেয়ারম্যান ফের কাউন্সিল নিয়ে কুটে যান। এখন এগুলো মৌলগুলো আমি লিখে দেই যে স্কুল, স্কুল হচ্ছে কি স্ক্যান্ডিয়াম, টি হচ্ছে টি হচ্ছে টাইটেনিয়াম, ভাঙায় হচ্ছে কি ভ্যানাডিয়াম, চেয়ারম্যান হচ্ছে কি ক্রোমিয়াম, ম্যান হচ্ছে কি সরি একটু ওয়েট করো, একটু দাঁড়াও। ম্যান তো হচ্ছে কি আমরা জানি যে ম্যাঙ্গানিজ, ফ্যাট তো হচ্ছে কি এফি আয়রন, তারপরে হচ্ছে কি কাউন্সিল, এটা হচ্ছে কোবাল্ট, নিয়ে হচ্ছে কি নিকেল, কোর্টে হচ্ছে কি সরি কপার, জেড তো হচ্ছে কি জিঙ্ক। ঠিক আছে, তো আশা করি এভাবে পড়লে তোমাদের মনে থাকবে।
এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাথে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তো এইভাবে আশা করি মনে রাখলে আশা করি তোমাদের কোনো সময় ভুল হবে না, খুব সহজে এগুলো মনে রাখতে পারবে। তোমার ভালো লাগে তুমি এভাবে শিখতে পারো, তা না হলে তুমি নিজে ট্রাই করতে পারো, তোমার নিজে যদি তৈরি করতে পারো সূত্র এইভাবেই মনে রাখার ছন্দ, তাহলে সেটা আরো বেটার হবে, ঠিক আছে। তো তুমি এটা দেখতে পারো। তো পরবর্তীতে আমরা দেখবো যে পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো দেখলাম এর আগেও, যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো: গ্রুপ নাম্বার, 1 নম্বর গ্রুপে কতটি মৌল রয়েছে, তারপরে 2 নম্বর গ্রুপে কতটি মৌল রয়েছে, 3 নম্বর গ্রুপে কতটি মৌল রয়েছে। এগুলো হচ্ছে একটি একটি গ্রুপ পর্যায় সারণীর এক একটি বৈশিষ্ট্য, ঠিক আছে। এগুলো তোমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, ওগুলো মনে রাখতে হবে। তো এখানেও কিছু জিনিস রয়েছে যেগুলো তোমার মনে রাখতে হবে, যে এখানে দেওয়া আছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এরকম 15টি মৌলকে ল্যান্থেনাইট সিরিজের মৌল বলা হয়। অর্থাৎ তুমি এখানে দেখো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57, অর্থাৎ এই যে তুমি ল্যান্থেনাইট সারির মৌলগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে, এটা হচ্ছে 57 নম্বর মৌল। তো 57 নম্বর মৌলের যে সিরিজটি রয়েছে সেটা কিন্তু 6 নম্বর পর্যায়ের, এই যে এটা 6 নম্বর পর্যায়ের মৌল, ঠিক আছে। 6 নম্বর পর্যায়ের মৌল হচ্ছে এই ল্যান্থেনাইট গ্রুপের বা সিরিজের মৌলগুলো। এগুলোকে নিচে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে, কারণ পর্যায় সারণীর তোমার ছকগুলো সুবিন্যস্ত রাখার জন্য, ঠিক আছে, যেন ভালো দেখা যায়, এই জন্য এইভাবে নিচে রাখা হয়েছে। তো এটা তোমাদের মনে রাখতে হবে যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এরকম 15টি মৌলকে ল্যান্থেনাইট সিরিজের মৌল বলা হয়। এটা অনেক সময় পরীক্ষায় ক নাম্বার প্রশ্নে দিয়ে দেওয়া হয়, এটা অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। তো নিচে যে এটা দেখো সংখ্যাটা ঠিক একই রকমের, যে এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের মৌল। তো এই অ্যাক্টিনাইট সিরিজের মৌল হচ্ছে এই যে 7 নম্বর পর্যায়ের মৌল, ঠিক আছে। এটা হচ্ছে 7 নম্বর পর্যায়ের মৌল, যেটা 89 থেকে পর্যায় সারণীর 89 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 103 পর্যন্ত গিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের মৌল। এটাও তোমাদের মনে রাখতে হবে, এটা অনেক সময় ক নাম্বারেতে দিয়ে দেয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা পরবর্তীতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে পর্যায় ও গ্রুপ নির্ণয়ের নিয়ম। এখন তোমার আশা করি সবাই ইলেকট্রন বিন্যাস পারো, যেহেতু পেছনে 3য় অধ্যায় রয়ে গেছে। তো 3য় অধ্যায়তেই পর্যায় সারণীর যে মৌলগুলো রয়েছে সেগুলোর ইলেকট্রন বিন্যাস, ভর সংখ্যা, তারপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এগুলো বিস্তারিত পড়ানো হয়। তো সেই অধ্যায়টি আমি পড়াইনি এখনো। তো তোমরা যদি চাও পড়িয়ে দেই, তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো যে আমরা 3য় অধ্যায়ের লেকচার চাই। তো ইন্টারেস্টেড হলে তুমি কমেন্ট করতে পারো। সেখানে ইলেকট্রন বিন্যাস, গ্রুপ, ইলেকট্রন বিন্যাস, তারপরে হচ্ছে তোমার ভর সংখ্যা বের করা, তারপরে হচ্ছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই অধ্যায়ে। তোমরা চাইলে সেই অধ্যায়ে আলোচনা করতে পারি। তো এখানে দেখো যে পর্যায় ও গ্রুপ নির্ণয়। এখন এখানে তোমাদের পর্যায় ও গ্রুপ নির্ণয়ের মোট 3টি নিয়ম রয়েছে। 3টি নিয়ম দিয়ে তোমাদের পর্যায় ও গ্রুপ নির্ণয় করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো যে কি বলা হয়েছে, নিয়ম 1: কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তবে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নম্বর। এখানে কি বলা হয়েছে তুমি কি ঠিক বুঝতে পারছো? যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তবে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নম্বর। তার মানে কি, যে আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখি যে
যেমন এখানে দেওয়া আছে কি হাইড্রোজেন, তো আমরা হাইড্রোজেনই দেখি। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস s1, উপরে হচ্ছে 1। তাহলে এখানে বলা হয়েছে মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তার মানে কি এখানে শুধু s অরবিটাল আছে না, এখানে কিন্তু অন্য কোনো অরবিটাল নাই, p অরবিটাল নাই, d অরবিটাল নাই, ঠিক আছে, শুধু আছে কি s অরবিটাল। তো ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নম্বর। তার মানে কি এই যে s শক্তি স্তরটা আছে এটার উপরে আছে কি একটি ইলেকট্রন, তাই না? তাহলে আমাদের বলছে কি ওই ইলেকট্রন সংখ্যাই তার মৌলের গ্রুপ নম্বর। তাহলে আমরা বলতে পারি কি হাইড্রোজেনের গ্রুপ নম্বর কত? হাইড্রোজেনের গ্রুপ হচ্ছে 1। বুঝতে পারছো? তো এভাবে যদি আমরা আরো দেখি যে কি দেখতে পারি, যেমন দেখি অক্সিজেন 8, 1s, 2s, 2p। আচ্ছা, এটা তো s নাই। আচ্ছা, আমরা ওইটাই দেখি না। এখন দেখো যে এখানে বলা হয়েছে কি যদি শুধু s অরবিটাল থাকে, তো এখানে শুধু বলছে কি s অরবিটাল, ঠিক আছে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা ওইটার গ্রুপ সংখ্যা যদি s এর বেলায় এটা, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো যদি আমরা এরকম আরো দেখি যে হিলিয়ামেরটা দেখি, হিলিয়ামেরটা কিন্তু ব্যতিক্রম। এটা কিন্তু 18 নম্বর গ্রুপের মৌল। এটা হচ্ছে কি ব্যতিক্রম, এটা মনে রাখবা, ব্যতিক্রম। কারণ তোমার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s, এখানে 2টি আছে, তাহলে এটার বাইরের প্রধান শক্তি স্তর আছে কি s, তাই না? বাইরের প্রধান শক্তি স্তর আছে কি s এর উপরে আছে 2টি ইলেকট্রন। তাহলে এটা কি 2 নম্বর গ্রুপের মৌল হওয়ার কথা না? কিন্তু হয়েছে কত, এই 18 নম্বর গ্রুপের মৌল, যেটাকে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বলা হয়। সেখানে এই হিলিয়াম হচ্ছে কি একটি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এটাকে 2 নম্বর গ্রুপে স্থান দেওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল। তো এটা হচ্ছে ব্যতিক্রম। আসলে কিছু কিছু ব্যতিক্রম, এরকম অনেক ব্যতিক্রম রয়েছে, সেগুলোও দেখবি সামনে। তো এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, এটা অনেক সময় নৈর্ব্যক্তিকে দেওয়া হয়, তো এটা মনে রাখবে। তো আমরা 2 নম্বর নিয়মটা দেখি। 2 নম্বরে আছে 3 নম্বর, 2 নম্বর কোথায়? এই যে এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর কি বলা হয়েছে যে দেখো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, তবে ওই s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাই ওই মৌলের গ্রুপ নম্বর। এখন তোমরা কি এটাকে বুঝতে পারছো কি বলা হয়েছে? বলা হয়েছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের পর বাইরের প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, সেই s ও p অরবিটালে যেই ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলোর মোট সংখ্যার সাথে এই যে 10 এটা যোগ করতে হবে। এই 10 আমাদের যোগ করতে হবে। যোগ করার পরে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে তার গ্রুপ নম্বর, ঠিক আছে। যেমন এখানে বলা হয়েছে কি বোরন, বি এর ইলেকট্রন বিন্যাস, বি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s, 2s, 2p। তাহলে আমার s এ যাবে কয়টা? 2টা ইলেকট্রন। এই s এ যাবে 2টা ইলেকট্রন। তাহলে থাকে কয়টা? s এ গেছে 2টা, এই s এ গেছে 2টা। তাহলে থাকে আমাদের আর একটা যাবে এই p অরবিটালে। তাহলে দেখো এখানে আছে কি আমাদের বাইরের প্রধান শক্তি স্তর আছে, এখানে আছে 2s, এখানে আছে s, এখানে আছে p। ঠিক এই নিয়মের মতো যে এখানে s ও p অরবিটাল থাকে, তবে ওই s ও p অরবিটালের সাথে 10 যোগ করা হবে। তাহলে আমাদের এই s অরবিটালের সংখ্যা
এবং p অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমরা এই s অরবিটালের সংখ্যা যোগ করি 2 এবং p অরবিটালের সংখ্যা 1। এখন আমাদের কত আসছে? 3 আসছে, কিন্তু আমাদের কি বলা হয়েছে কি, যদি s অরবিটাল, যদি এই যে দেখা যায় s অরবিটাল, যদি s ও p অরবিটাল থাকে তাহলে সেই s ও p অরবিটালে ইলেকট্রন সংখ্যার মোট সংখ্যার সাথে আমাদের 10 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 13। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপের মৌল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আরো দেখি যে অক্সিজেন কত? 8। তো অক্সিজেনে আছে ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s 2s 2p। তো s যাবে 2টা, s যাবে 2টা, তাহলে কয়টা গেল? 4টা। কিন্তু আমাদের অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে p এ যাবে কয়টা? 4টা। তাহলে আমাদের বাইরের প্রধান শক্তি স্তর কি কি আছে? s এবং p আছে না? এই যে s এবং p দুইটাই আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই 2 আর এই 4 যোগ করতে হবে। যোগ করার পরে তার সাথে আমাদের এই 10 যোগ করতে হবে। তারপরে আমরা গ্রুপ নাম্বার পাবো। তো সেটা আমরা করি। অক্সিজেনের গ্রুপ নাম্বার বের করতে হলে আমাদের 2s, s এর সংখ্যা যোগ করতে হবে, s এর ইলেকট্রন সংখ্যা 2 এবং এই যে p এর ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। তাহলে p আছে মোট 4টা, হইতেছে কয়টা? 6টা। আর আমাদের সূত্রে বা নিয়মে বলা হয়েছে কি আরো 10 যোগ করতে হবে। তাহলে কত নম্বর গ্রুপ হচ্ছে? 16 নম্বর গ্রুপ। ঠিক আছে, বুঝতে পারছো? তো এভাবে গ্রুপ নাম্বারগুলো আসলে বের করতে হয়। যদি তোমার শেষে যদি, আর তুমি এই যেভাবে এই নিয়মে করতে পারো, ডিরেক্ট এস এর 2টা, তারপরে পি এর একটা, তারপরে 10 যোগ করে সরাসরি বের করতে পারো। ঠিক আছে, এভাবে করতে পারো, তোমার ইচ্ছা যেভাবে ভালো লাগে। তো 2 নাম্বার নিয়মগুলো আমাদের আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট করতে পারো, প্রয়োজনে আরো ছোট ছোট তোমাদের জন্য ভিডিও তৈরি করব, সমস্যা নেই। তো না বুঝলে কমেন্ট করতে পারো। তো 3 নাম্বার নিয়মে বলা হয়েছে কি, যে মৌল সমূহের বা কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তবে s অরবিটাল ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ নম্বর পাওয়া যায়। এর মানে কি? এর মানে হচ্ছে তোমার একটি মৌলের, ধরো যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কয়টা শক্তি স্তর পাই? s পাই, p পাই, d পাই, এই 3টা শক্তি স্তর। এখন আমার ইলেকট্রন বিন্যাস করলে যদি এইরকম হয়, যেমন 1s 2s 2p, তারপরে কি 3s, তারপর হচ্ছে 3p, তারপরে হচ্ছে 3d, তারপরে হচ্ছে কি 4s, যদি এরকম পাই, দেখো যে এরকম ইলেকট্রন বিন্যাস এত বড় করার পরে যদি তোমার এরকম আসে যে, এই যে দিকে তাকাও, এই যে d, এখানে আছে 3d আর এখানে আছে 4s, আমরা কি পড়ে আসছি যে এই যে 3s এবং এই 3p, যদি 3s 3p থাকে তাহলে এই দুইটার ইলেকট্রন সংখ্যা যোগ করার পরে বা এদের সাথে আরো 10 যোগ করলে আমরা গ্রুপ নাম্বার পাই। কিন্তু এখানে বলা হয়েছে যদি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে এবং তারপরে যদি s অরবিটাল থাকে, ঠিক আছে, যদি d অরবিটাল থাকে এবং তারপর যদি s অরবিটাল থাকে, তাহলে এদের ইলেকট্রন সংখ্যা যোগ করার পরে যে সংখ্যাটা আসবে ওইটাই গ্রুপ নাম্বার। বুঝতে পারছো? তার মানে কি
যদি ডি অরবিটাল এবং এস অরবিটাল একসাথে থাকে তাহলে এই দুইটার ইলেকট্রন সংখ্যা যোগ করলেই আমরা গ্রুপ নম্বর পাবো। ঠিক আছে, এই দুইটার ইলেকট্রন সংখ্যা যোগ করলেই আমরা গ্রুপ নম্বর পাবো। তো এটা আসলে কিভাবে করব দেখো। তো আমরা এগুলো মুছে নেই, আশা করি বুঝতে পারছো। তো এখানে দেওয়া আছে কি আয়রনের একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা আয়রনেরটাই করি যে Fe কত 26। তো এটাকে ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যাবে যে 1s 2s 2p 3s 3p 3d 4s। এখন আমরা ইলেকট্রন গুলো বসাই 2 4 10। আচ্ছা ওয়েট, এখানে আমরা অন্য একটি কালার ব্যবহার করি। আচ্ছা, এখানে ইলেকট্রন গুলো বসাই 2 4 6, তারপর হচ্ছে 2 12, তারপর হচ্ছে 6 18। এখন আমাদের এখানে একটা নিয়ম রয়েছে যে ইলেকট্রন বিন্যাস করার সময় যখনই তোমার ডি অরবিটাল আসবে তারপরে যদি এস অরবিটাল আসে, ডি এর পরে এস আসে, তাহলে সবার আগে এস অরবিটালে দুইটা ইলেকট্রন যাবে, তারপরে বাকি ইলেকট্রন গুলো এই ডি অরবিটাল আসবে। ঠিক আছে, তারপরে বাকি ইলেকট্রন গুলো ডি অরবিটাল আসবে। তোমরা কি এটা জানো যে যদি ইলেকট্রন বিন্যাস করার সময় ডি অরবিটালে পরে এস অরবিটাল চলে আসে তাহলে সর্বপ্রথম এস অরবিটালে দুইটি ইলেকট্রন যাবে, দুইটি ইলেকট্রন এস অরবিটালে যাবে, তারপরে আমাদের ডি অরবিটালে আসবে, এখানে আসবে। ঠিক আছে, প্রথমে আমাদের এস অরবিটালে যাবে দুইটা, তারপর আমাদের ডি অরবিটালে আসবে বাকি ইলেকট্রনগুলো। তাহলে আমাদের কয়টা হয়েছে এখানে? তাহলে আমাদের এখানে 26টা হয়ে গেছে না, 22টা হয়ে গেছে না? তাহলে আমাদের দিতে হবে এখানে আরো 6। তাহলে কত হলো 8। এখানে আমাদের কত হয়েছে যদি আমরা এটা 6 বাদ দিই? 2 2 4 6 10 12 18 20টা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের বাকি হয়েছে কয়টা? যেহেতু আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তাহলে আমার বাকি রয়েছে আর 6টা। ঠিক আছে, তাহলে ডিতে আসছে কত 6টা। এখন আমাদের কি বলছে গ্রুপ নম্বর বের করার জন্য নিয়ম কি বলছে যে যদি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ডি অরবিটাল থাকে, যদি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ডি অরবিটাল এবং এস অরবিটাল থাকে তাহলে দুইটার ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা পাবো কি তার গ্রুপ নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা যদি আয়রন এর গ্রুপ নম্বর বের করতে যাই তাহলে আমরা কি করব, এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা 6 এবং এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2, দুটো যোগ করলে পাবো 8। তাহলে আয়রন এর গ্রুপ নম্বর কত হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আয়রনের গ্রুপ নম্বর হচ্ছে 8। এখন তুমি যদি না বুঝতে না পারো তাহলে আরো একটি দেখা যাক। যেমন আমরা দেখতে পারি কি হচ্ছে যেমন কপার হচ্ছে ব্যতিক্রম। এখন এখানে আবার ইলেকট্রন বিন্যাসের দুটি ব্যতিক্রম রয়েছে। তো ব্যতিক্রমটি আমরা পরবর্তী ক্লাসে জানবো। পর্যায় সারণীর দুইটি ইলেকট্রন মৌল ব্যতিক্রম রয়েছে, একটি হচ্ছে তোমার, সেটি আমরা পরবর্তীতে জানবো আর কি। তো আমরা আরেকটি ইলেকট্রন বিন্যাস দেখি, গ্রুপ নাম্বার বের করি। যেমন কোবাল্ট, কোবাল্টের কত এরপরে ডাই, আয়রনের পরে ডাই হচ্ছে কি কোবাল্ট, কোবাল্টের হচ্ছে 27। তো এটাকে ইলেকট্রন বিন্যাস করলে পাবো আমরা 1s 2s 2p 3s 3p 3d 4s। তো আমরা ভিন্ন একটি কালার নিয়ে নিই। তো আমরা ইলেকট্রন গুলো বসিয়ে দেই যে এখানে বসবে দুইটা, এখানে বসবে দুইটা, এখানে বসবে এখানে বসবে 6টা। হ্যাঁ, এখানে বসবে 6টা, এখানে বসবে দুইটা, এখানে 6টা। এখন আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে যদি ডি অরবিটালের শেষে এস অরবিটাল থাকে তাহলে প্রথমে আমাদের দুইটা ইলেকট্রন এস অরবিটালে দিতে হবে, তারপর বাকিগুলো ডি অরবিটালে আসবে। তাহলে ডি অরবিটালে আসবে কত 7টা। এখন আমাদের কি গ্রুপ নম্বর বের করতে হবে, তাই না? তাহলে আমাদের বলছে কি যে ডি এবং এস এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই আমরা গ্রুপ নম্বর পেয়ে যাবো। তাহলে 7 যোগ 2, তাহলে পাবো কত
8 9, ঠিক আছে। তাহলে আমাদের কোবাল্টের গ্রুপ নাম্বার হচ্ছে কত? 9। বুঝতে পারছো? তো এইভাবে গ্রুপ নাম্বারগুলো বের করতে হয়। এখন তোমাদের পর্যায় কেমনে বের করবা, ঠিক আছে? এখানে তোমাদের পর্যায় বের করার জন্য আলাদা নিয়ম আছে কিনা? আচ্ছা, ওয়েট। তোমাদের পর্যায় বের করতে হলে তোমাদের পর্যায় বের করার একটি নিয়ম হচ্ছে তোমাদের ইলেকট্রন বিন্যাস করার পরে যে বাইরের যে শক্তি স্তর, যেমন তোমার আমি একটা ইলেকট্রন বিন্যাস করি তারপর দেখাচ্ছি। যেমন আমরা এখানে করি কি অক্সিজেন, যেমন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s 2s 2p। এখন আমরা ইলেকট্রন গুলো বসাই, 2 2, এখানে 2 দিয়ে 4, এখানে বসবে 4, ঠিক আছে। এখন তোমাদের পর্যায় কিভাবে বের করবা? এখানে পর্যায় বের করার নিয়ম হচ্ছে তোমার সর্বশেষ শক্তিস্তর, তাহলে সর্বশেষ শক্তিস্তর এই দুইটা না, 2s 2p। তাহলে 2s 2p যে আছে, তোমার এখানে যে 2 নম্বর শক্তিস্তরটা আছে, তাই না? এইটাই হচ্ছে এখানে যে 2 নম্বর শক্তিস্তর আছে, এটাই হচ্ছে তার কি পর্যায়, ঠিক আছে। এটাই হচ্ছে তার পর্যায়। তোমার যে কোনো মৌলর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তিস্তরে যে কয়টা শক্তিস্তর থাকবে সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা, ঠিক আছে। তুমি যদি আরো দেখো, যেমন নিয়ন, যেমন আমরা যদি নিয়নের দেখি, নিয়ন হচ্ছে কত? 10। এখন নিয়ন হচ্ছে 1s 2s 2p। 1s এ যাবে কয়টা? 2টা। 2s এ যাবে 2টা। এখন বাকিগুলো কয়টা? 6টা। 4টা হয়েছে না, 10 না, তাহলে 6টা। এখানেও সেম, যে এই যে দুইটা যে শক্তিস্তর, এখানে যে সর্বশেষ শক্তিস্তর, যে একটা কালার নেই, তো এখানে যে সর্বশেষ শক্তিস্তরটা আছে এই যে 2 নম্বর শক্তিস্তর, এটাই হচ্ছে তার কি পর্যায়, ঠিক আছে। এটাই হচ্ছে তার কি পর্যায়। বুঝতে পারছো? এটাই হচ্ছে তার পর্যায়। তো এভাবে যদি আমরা আরো দেখি, যেমন বড় একটা দেখি অন্য ইয়ে যাই, যেমন আমরা দেখি কি অ্যালুমিনিয়াম। আচ্ছা, অ্যালুমিনিয়াম দেখি আমরা, ঠিক আছে। সরি, অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম হচ্ছে কত? 13। তো আমরা ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s 2s 2p 3s। তো 13, তাই না? তাহলে আমরা যাবো 3p। তাহলে ওয়াসে যাবো 2টা, এসে যাবে 2টা, এখানে যাবে 6টা, এখানে যাবে 6টা, তারপরে এখানে যাবে 2টা। এখন এখানে কি কয়টা হয়েছে? তো অনেকগুলো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা 3p বাদ দিই, তাহলে কত যেতেছে আমার? হচ্ছে 4 10 12 12 না, তাহলে 3p আমার দেওয়া লাগবে। 3p এ যাবে কত? একটা, তাই না? তাহলে আমাদের কি সর্বশেষ শক্তিস্তর আছে কোনটা? 3s এবং 3p, তাই না? তো সর্বশেষ শক্তিস্তর আমাদের আছে 3s এবং 3p। তাহলে সর্বশেষ শক্তিস্তরে মোট শক্তিস্তর আছে কয়টা? 3টা, তাই না? এই যে 3টা না, তাহলে আমাদের পর্যায় অ্যালুমিনিয়ামের পর্যায় সারণী পর্যায় হচ্ছে কত? 3। তাহলে অ্যালুমিনিয়ামের পর্যায় হচ্ছে 3, ঠিক আছে। তাও যদি তোমরা বুঝতে না পারো তো আরেকটি করি, যে এবার করি কি ফসফরাস। এবার করবো আমরা কি ফসফরাস করি, যেমন পি হচ্ছে কত? ফসফরাস 15, ঠিক আছে। ফসফরাস 1s
2s 2p 3s 3p দেখি কতগুলো হয়। এখানে আমরা দেবো 2টা, এখানে দেবো 2টা, এখানে দেবো 6টা, তাহলে 10টা, এখানে দেবো 2টা, 12টা। তাহলে আছে আমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তাহলে এখানে পেয়ে দেবো কত 3টা। এখানেও দেখো সেম, এখানেও সেম আছে যে সর্বশেষ শক্তি স্তর আছে 3 নম্বর শক্তি স্তর, তাই না? শক্তি স্তর আছে কয়টা? 3টা, সর্বশেষ শক্তি স্তরে 3টা, তাহলে এই 3ই হচ্ছে এর পর্যায়, ঠিক আছে? ফসফরাসের পর্যায় হচ্ছে কত? 3, 3 হচ্ছে পর্যায়, ঠিক আছে? বুঝতে পারছো? তো আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো পরবর্তীতে আমরা জানবো কিভাবে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ধাতু, অধাতু ও উপধাতু, ঠিক আছে? আমরা জানলাম আজকে মৌলের অবস্থান, পর্যায় ও গ্রুপ, আধুনিক পর্যায় সারণীর গঠন, ইতিহাস ও বিকাশ, ঠিক আছে? তো আগামী ক্লাসে আমরা এই 2টা আলোচনা করব। তো তোমরা কেমন হলো ফিডব্যাক আমাকে জানাইও। যদি আরো ভালোভাবে বোঝানো উচিত ছিল মনে হয়, তাহলে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো। তো ক্লাসগুলো শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তো আসসালামু আলাইকুম।